মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। পৌঁছে দিচ্ছি আপনাদের মুঠোফোনে আজকের এই মুহূর্তের বিশেষ এক্সক্লুসিভ সংবাদগুলি। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন সংবাদগুলো আমাদের প্রত্যেক দিনের সবার প্রথমে দেখবার জন্য। লাইক করে দেবেন, শেয়ার করে বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সহায়তা করবেন। বাংলাদেশের শান্তি বাহিনী পাঠাচ্ছে রাষ্ট্রসংঘ। নরেন্দ্র মোদী সরকারের কাছে আর্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। দিন দিন অগ্নিগর্ভ হয়ে উঠছে বাংলাদেশের পরিস্থিতি। সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা দিন দিন বাড়ছে। রেহাই পাচ্ছেন না আটকে পড়া পশ্চিমবাংলার বাসিন্দারাও। অত্যাচারিত সেই সব ভারতীয়দের ফিরিয়ে আনতে এবার শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব দিলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ ব্যাপারে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চেয়ে তিনি আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় ভারতের নরেন্দ্র মোদী সরকারের কাছে। সোমবার বিধানসভায় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিবৃতি দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ধর্ম, বর্ণ, জাতি প্রভৃতির নিরিখে অত্যাচারের ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে ভারতীয়দের উপর অত্যাচার বন্ধ করার ব্যবস্থা নিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে বিবৃতি দিয়ে বিস্তারিত পরিস্থিতির কথা জানা কেন্দ্রীয় সরকার দাবি করেছেন মমতা ব্যানার্জি। তার অভিযোগ, বাংলাদেশ নিয়ে গত 10 দিন ধরে কেন্দ্রীয় সরকার চুপচাপ বসে রয়েছে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য কার্যত গৃহীত প্রস্তাব হিসেবে নয়াদিল্লিতে পাঠানো হচ্ছে বলে বিধানসভা সূত্রে জানা গিয়েছে। মমতা ব্যানার্জি জানিয়েছেন, বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের নিয়ে উদ্বেগ গোপন করেননি মুখ্যমন্ত্রী। তার কথায়, এই রাজ্যের অনেক মানুষের পরিবার পরিজনেরা বাংলাদেশে গিয়ে বিপদের মধ্যে পড়েছেন। তারা ভারতীয় পাসপোর্টধারী। তাদের বাঁচানোর জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগী হোক, সেই দাবি তিনি এদিন একাধিকবার উল্লেখ করেছেন বিধানসভায়। বলেছেন, কেন্দ্র ওদের রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করলে খাওয়া থাকার সমস্যা হবে না। প্রয়োজনে আমরা রুটি ভাগ করে খাবো। অপরদিকে বাংলাদেশের সহকারী হাইকমিশন চত্বরে দুঃখ প্রকাশ করল ভারতের বিদেশ মন্ত্রক। বাংলাদেশের পরিস্থিতির প্রতিবাদে চরম বিক্ষোভ ভারতে। সোমবার হিন্দু সংঘর্ষ সমিতি নামে এক সংগঠনের ডাকা বাংলাদেশ সহকারী হাইকমিশন অভিযান কর্মসূচিকে ঘিরে চরম উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার রাজধানী আগরতলা। নিরাপত্তার ঘেরাটোপ টপকে সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। বাংলাদেশের পতাকা পোড়ানো হয় বলে অভিযোগ। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এদিন দুপুরে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা খুবই দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনসুলার সম্পত্তিতে লক্ষ্যবস্তু করা উচিত নয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশের ডেপুটি এবং সহকারী হাইকমিশনগুলির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সরকার সমস্ত পদক্ষেপ করবে বলে ঢাকাকে আশ্বস্ত করেছে নয়াদিল্লি। সংখ্যালঘু নির্যাতন, ভারত বিদ্বেষের প্রতিবাদ অব্যাহত সীমান্তের এপারে। ত্রিপুরা ছাড়া অসমেও বিক্ষোভ প্রদর্শন চলছে। এরই মধ্যে ইউনূস সরকারের ওপর চাপ বাড়িয়ে অবিলম্বে 135 কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল মিটিয়ে দিতে বলেছে ত্রিপুরা সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার হুঁশিয়ারি, পরিস্থিতি বদল না হলে বাংলাদেশকে তার চরম মূল্য চোকাতে হবে। সোমবার অসমের শ্রীভূমিতে পোড়ানো হয়েছে বাংলাদেশি পণ্য। সুতারকান্দি সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি বন্ধের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা। অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলবে বলে জানাচ্ছে তারা। ডলারের বদলে অন্য মুদ্রা ব্যবহার করলে 100% শুল্ক চাপাবে আমেরিকা। ভারত, চীন, রাশিয়াকে একসাথে হুঁশিয়ারি এবার ডোনাল্ড ট্রাম্পের। আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে আমেরিকান ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করলেই চরম বিপদ। ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলিকে হুঁশিয়ারি দিলেন আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই তালিকা রয়েছে ভারত, চীন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য দেশ। অক্টোবরে ব্রিক্সের বৈঠকে সদস্য দেশগুলি আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে অন্য দেশের মুদ্রা ব্যবহারে জোর দিয়েছে। তারপরেই ট্রাম্প সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, আমেরিকান ডলারের বদলে অন্য মুদ্রা ব্যবহার করলে চরম শুল্ক চাপানো হবে দেশগুলির ওপর। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আমেরিকান ডলার থেকে ব্রিক্সের সদস্য দেশগুলি সরে যাওয়ার চেষ্টা করছে, তা দাঁড়িয়ে দেখবার দিন শেষ। এই দেশগুলিকে কথা দিতে হবে যে তারা কোনো দিন নতুন ব্রিক্স মুদ্রা তৈরি করবে না। আমেরিকান ডলারের পরিবর্তে অন্য কোনো দেশের মুদ্রা ব্যবহার করবে না। তারা যদি তা করে তাহলে আমেরিকায় কিছু বিক্রি করতে চাইলে সেই দেশের পণ্যের উপর 100% শুল্ক চাপাবে আমেরিকা। তিনি আরও জানিয়েছেন, ব্রিক্সের সদস্য দেশগুলি যতই অন্য দেশের মুদ্রার প্রচলনের চেষ্টা করুক, আন্তর্জাতিক বাজারে কখনোই তা আমেরিকান ডলারকে টেক্কা দিতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কোনো দেশ যদি চেষ্টা করে তাহলে তাকে বিদায় জানাবে আমেরিকার সঙ্গে লেনদেন করতে পারবে না ওই দেশ।
প্রসঙ্গত ব্রিক্সের সদস্য এখন মিশর, ইরান, আরব আমিরশাহী। গত অক্টোবরে রাশিয়ার কাজানে বৈঠকে বসেছিল সদস্য দেশগুলি। সেখানে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে আমেরিকান ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রা ব্যবহারে জোর দিয়েছে তারা। সদস্য দেশগুলির মধ্যে ব্যাংকিং ব্যবস্থা চালু করার কথা বলা হয়েছে। বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল বেলজিয়ামের সুইফট ফিনান্সিয়াল মেসেজিং সিস্টেম। তবে ভারত জানিয়ে দিয়েছিল আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে আমেরিকান ডলারের বিকল্প মুদ্রা ব্যবহারের পক্ষে নয় তারা। ভারতের আর্থিক নীতি সেই বিষয়টিকে সমর্থন করে না বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। ফুটবল ম্যাচ ঘিরে চরম সংঘর্ষ, মৃত কমপক্ষে 100। ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, তার জেরে রক্তাক্ত হল পশ্চিম আফ্রিকার দেশ গিনি। দেশের দ্বিতীয় বৃহত্তম শহর নজেরে করের একটি স্টেডিয়ামে রবিবারের এই ঘটনায় কমপক্ষে 100 জনের মৃত্যু হয়েছে। রেফারির সিদ্ধান্ত ঘিরে দুপক্ষের সমর্থকদের মধ্যে চরম সংঘর্ষ শুরু হয়। তারপরই রণক্ষেত্রের আকার নেয় স্টেডিয়াম। গিনির সামরিক নেতা মামাদি দুম্বা ওয়ার সম্মানে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে ভিড় জমিয়েছিল বহু সমর্থক। রেফারির এক সিদ্ধান্তে সংঘর্ষ বাদে দুতরফে পাথর ছোড়া হয়, পদদলিত হয়ে মৃত্যু হয়েছে অনেকের। মাঠে অশান্তির পর থানায় আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছড়ে নিরাপত্তা বাহিনী। স্টেডিয়াম চত্বর থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। প্রচুর পরিমাণে বাড়ছে সিগারেট, তামাকজাত দ্রব্য, পানীয় এছাড়াও পোশাকের দাম। সিগারেট, তামাকজাত দ্রব্য, ঠান্ডা পানীয়ের মতো পণ্যগুলিতে জিএসটি বাড়িয়ে 35% করবার সিদ্ধান্ত নিল মন্ত্রী গোষ্ঠী। বর্তমানে এই পণ্যগুলি 28% জিএসটি স্ল্যাবের আওতায় পড়ে। সোমবার সরকারি সূত্রে জানানো হয়েছে উল্লিখিত পণ্যগুলির জন্য 35% বিশেষ জিএসটি হার তৈরির প্রস্তাব প্রদানে সম্মত হয়েছে মন্ত্রিগোষ্ঠী। এদিন সম্রাট চৌধুরীর নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠী পোশাকের ওপর করের হার নিয়েও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। 1,500 টাকার কম মূল্যের রেডিমেড পোশাক 5% জিএসটির আওতায় আসবে। 1,500 থেকে 10,000 টাকা পর্যন্ত রেডিমেড পোশাকে 18% এবং 10,000 টাকার বেশি মূল্যের পোশাকে 28% জিএসটি দিতে হবে। আগামী 21 ডিসেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠক। সেখানে সমস্ত বিষয় মিলিয়ে 148টি পণ্যে করের হার পরিবর্তনের প্রস্তাব দেবে মন্ত্রিগোষ্ঠী। সেগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জিএসটি কাউন্সিল। বৈঠকে মিলল না সমাধান, ধর্মঘটে রাজ্যের আলু ব্যবসায়ীরা। আগামীকাল থেকে আর পাতে পড়বে না আলু। সোমবার আলু ব্যবসায়ীদের সঙ্গে মন্ত্রীর বৈঠকে মেলেনি কোনো সমাধান সূত্র। ফলে মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে কর্মবিরতিতে সামিল আলু ব্যবসায়ীরা। আলু সরবরাহ বন্ধ রেখেছেন 25,000 আলু ব্যবসায়ী। সোমবার রাত থেকে রাজ্যের অধিকাংশ হিমঘর থেকে আলু বের হচ্ছে না বলে দাবি আলু ব্যবসায়ীদের। পাশাপাশি বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত পাইকারি আলুর বাজার। ফলে আগামী কয়েকদিন মধ্যবিত্তের রক্তচাপ বাড়িয়ে দিতে চলেছে আলু। ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে জটিলতা না কাটায় লাগাতার কর্মবিরতি শুরু করেছেন রাজ্যের আলু ব্যবসায়ীরা। এই ধর্মঘটের জেরে আজ সকাল থেকে খুচরো বাজারে বন্ধ আলু সরবরাহ। তবে আজকেই তার প্রভাব খুচরো বাজারে পড়ার সম্ভাবনা কম। কর্মবিরতি চলতে থাকলে আগামীকাল বা পরশু থেকে খোলা বাজারে আলুর আকাল দেখা দিবে বলে আশঙ্কা করা হচ্ছে। বাড়বে প্রচুর পরিমাণে দাম করা হচ্ছে আশঙ্কা। দফায় দফায় বৈঠকের পরেও ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে জটিলতা না কাটায় সোমবার মধ্যরাত থেকে রাজ্য জুড়ে ধর্মঘট শুরু করেছেন আলু ব্যবসায়ীরা। এই ধর্মঘটের জেরে নতুন করে কোনো হিমঘর থেকে আলু নামানো হয়নি আজ। খুচরো বাজারে এখনও যে আলু মজুদ রয়েছে তা দিয়ে হয়তো আজ কিংবা কাল খুচরো বাজারের চাহিদা পূরণ করা সম্ভব হবে। তারপর ধর্মঘট জারি থাকলে খুচরো বাজারেও আলুর আকাল দেখা দেবে বলে আশঙ্কা করছেন খুচরো বাজারের ব্যবসায়ীরা। আলুর আকাল দেখা দিলে সেক্ষেত্রে আলুর দাম আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন সাধারণ। পাইকারি বাজারে 50 কিলো আলুর বস্তা 100 থেকে 150 টাকা অবধি দাম বৃদ্ধি পেয়েছে বলে দাবি ব্যবসায়ীদের, যার কারণে খোলা বাজারে ইতিমধ্যে 3 টাকা করে বেড়েছে কেজি প্রতি আলুর দর। আজমের শরীফের স্থানে আগে ছিল মহাদেবের মন্দির, জানাচ্ছে বিস্তারিত। আজমের শরীফের ইতিহাস নিয়ে প্রশ্ন। যে স্থানে সমস্ত ধর্মের মানুষ এসে প্রার্থনা করেন সেই স্থানের ইতিহাস নিয়ে প্রশ্ন তোলা আইনি লড়াইয়ের টেনে আনা অত্যন্ত হাস্যকর। ভারতের বিখ্যাত দরগা আজমের শরীফ নিয়ে বিতর্ক শুরু হতেই মন্তব্য করলেন দরগার খাদিমরা। গত শুক্রবার আজমির আদালতে রাজস্থানের হিন্দু সেনার পক্ষ থেকে আবেদন করা হয়েছে মঈনুদ্দিন চিশতির ওই দরগাস্থল প্রকৃতপক্ষে ছিল মহাদেবের মন্দির। এই আবহে আজমির দরগার খাদিমদের প্রতিনিধিত্বকারী সংস্থা অঞ্জুমান সৈয়দ জাদগানের সেক্রেটারি সৈয়দ সারোয়ার চিশতি জানালেন তাজমহল, লালকেল্লার মতো ঐতিহাসিক নিদর্শনের সঙ্গে দরগার গুরুত্বের তুলনা করা উচিত নয়।
জওহরলাল নেহরু থেকে নরেন্দ্র মোদী দেশের প্রত্যেক প্রধানমন্ত্রী এখানে চাদর দিয়েছেন। কোনো রকম বৈষম্য ছাড়াই ভারতের সংবিধানের নৈতিকতার প্রতিনিধিত্ব করে প্রতিষ্ঠান। মারাঠা শাসন আমলেও এই দরগা অক্ষত ছিল, ফলে সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য এমন আবেদন করা উচিত নয় বলে জানিয়েছেন তারা।